খুনি স্বৈরশাসক চোর ধর্ষণকারীদের নেত্রী শেখ মুজিবের খুনি শেখ মুজিবের মেয়ে পালিয়েছে। এখন সংস্কার শেষে নির্বাচন তো হবেই। এই নির্বাচনেই খালেদা জিয়া ৩টি আসনে লড়ছেন। খালেদা জিয়ার নির্বাচনী কৃতিত্বের ব্যাপারে আপনারা সবাই জানেন। তিনি জীবনে কোনো নির্বাচনে কখনো হারেননি। সবগুলো ইলেকশনে তিনি কিন্তু জিতেছেন। এটা কেন বিশেষত্ব আছে জানেন? শেখ হাসিনা কিন্তু সাদেক হোসেন খোকার কাছে হেরে গিয়েছে, মেজর মান্নানের কাছে হেরে গিয়েছে। কিন্তু খালেদা জিয়া কখনো হারেননি এমন এক নেত্রী। সারা জীবন সবখানে তিনি জিতেছেন। কিন্তু এটা স্বাভাবিক। পরীক্ষিত জনপ্রিয় তিনি। কথা হলো হাসনাত, নাহিদ, সার্জিস তারা কিন্তু জনপ্রিয়। কিন্তু এখনো সেই জনপ্রিয়তা ভোট দ্বারা কিন্তু পরীক্ষিত হয়নি। অর্থাৎ নাহিদ, হাসনাত, সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, নাসিরুদ্দিন পাটোয়ারি এরা এখনো কোথাও কখনো নির্বাচনে লড়েননি। সুতরাং জিতে আসার তো কোনো খুব একটা যুক্তি নেই স্বাভাবিকভাবেই। এ কারণেই তাদের নির্বাচনটাই এবার মানুষের অনেক কিউরিওসিটি থাকবে। যারা তাদেরকে ভোট দিবে তাদের তো থাকবেই, যারা দেবে না তাদেরও প্রচুর আগ্রহ থাকবে নাহিদ, হাসনাত, সার্জিস, সাদেক কাইমদের প্রতি। তারা কোথাও লড়ছেন কিনা, নির্বাচনে কাদের প্রতিদ্বন্দ্বী করছেন, তাদের পরিস্থিতি কি হয়, কে কত ভোট পায়, কে কতটা জনপ্রিয়। কারণ বাংলাদেশে যে বিস্ময়কর ঘটনা ঘটে গিয়েছে সেটা শুধু বাংলাদেশের জন্য নয়, শুধু আওয়ামী লীগের জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটি বিস্ময়কর ঘটনা। এরকম ঘটনা কোথাও আর ঘটেনি, এটা আপনারা খুব ভালো করেই জানেন। তাছাড়া এমনিতেই এই ভোটের উপরে এবার মানুষের ব্যাপক আগ্রহ। বিশেষত বাংলাদেশের একটি প্রজন্ম ভোট দেখেইনি। এদেশে ৮ সালে একটি ভোট হয়েছিল ২৯শে ডিসেম্বর। সেটা হয়েছিল ষড়যন্ত্রমূলক তবে অংশগ্রহণমূলক। আসন কেটে কুটে যেভাবে সম্ভব ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনাই ছিল সেই নির্বাচনের টার্গেট। কিন্তু এরপরে যে ভোটগুলো হয়েছে ২০১৪ সালে আপনি নিশ্চিতভাবে একদম বলতে পারেন ভোটারবিহীন ইলেকশন। ১৫৩টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, অটোমেটিক্যালি তারা নির্বাচিত হয়েছে। ২০০৮ সালে তো রাতের ভোট হয়েছে, এটা আপনারা খুব ভালো করে জানেন। বিএনপি সেই নির্বাচনে প্রচুর জনপ্রিয় হয়েছে, মাত্র ৬টি আসন পেয়েছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে মির্জা ফখরুল একটি আসন পেয়েছিলেন, সেটি হলো মির্জা ফখরুল জিতেছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠতার কোটায়। মির্জা ফখরুল জিতেছিলেন কিসের কোটায়? শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠতার কোটায় জিতেছিলেন একটি আসনে। সেই আসনটিতেই আবার মির্জা ফখরুল পরে বিএনপি দেখাতে গিয়ে, নিজে খুব ভালো বিএনপি সেক্রেটারি এটা দেখাতে গিয়ে তিনি সেখান থেকে আবার পদত্যাগও করেছেন। সেই রাতের ভোট ফেরিয়ে, আমি ডামি ভোট পেরিয়ে ভোটারবিহীন নির্বাচন বুঝেন, সেখানে ১৫টি বছর। ৮ সাল থেকে ১৪ সাল ৫ বছর, ১৪ থেকে ১৮ ১০ বছর, ১৮ থেকে ২৪ ১৫ বছর, আবার ২৪ থেকে ১৬ বছর। তাহলে কতদিন? এই ১৬ বছর যাদের এখন বয়স, তারা ইলেকশন বলতে বুঝে চুরি বাটপারি, রাতের ভোট, ভোটারবিহীন ইলেকশন, আমি ডামির ইলেকশন। তার উপরে তখন যাদের বয়স ১০ বছর ছিল তাদের বয়স এখন কত? তাদের বয়স এখন ধরেন ২৫ বছর। দেখেন, একটা মানুষ ২ যুগ শেষ করেছে, একটা প্রজন্ম। তিনি ভোট কি এটা জানেন না, দেশের গণতান্ত্রিক চর্চা কি সেটা জানেন না, মানুষের অধিকার। ভোট যে একটি সরকার পতনে, সরকারের উত্থানে, একটি দেশের উন্নয়নের কাজে অবদান রাখার, অংশগ্রহণের একটি স্মারক হলো ভোট। আপনি যেই দলটাকে ভোট দিবেন বিবেচনা করে, সেই দলটি ৫ বছর নির্বাচন দেশ পরিচালনা করবে, দেশের উন্নয়ন করবে, মানুষের অধিকারগুলো নিয়ে কাজ করবে। অর্থাৎ সে যত কাজ করবে সেই কাজগুলোর জন্য যারা ভোটার তারা অবদান রাখছে। এটা হলো বড়, ভোটের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখা। তো হাসনাত জীবনে ভোট দিতে পারেন নাই। এবার তিনি শুধু ভোট দিবেন না, একজন প্রার্থীও বটে। সার্জিসের একই অবস্থা, আব্দুল হান্নান মাসুদের একই অবস্থা, সাদেক কাইমেরও একই অবস্থা, জীবনে ভোট দিতে পারে নাই। কিন্তু এবার শুধু ভোটই দিবে না, তারা নিজেরা প্রার্থী। তাহলে পরিবর্তন কোন লেভেলে পৌঁছেছে? বৃদ্ধ একটি প্রজন্ম এবার আরো অধপতন ঘটবে। মির্জা আব্বাস,
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভয়ঙ্কর রকমের অধপতনের মুখে চলে যাবে। গণতন্ত্রের কথা বলতে বলতেই অগণতান্ত্রিক চর্চা যারা করে তাদের মধ্যে অন্যতম প্রধান হলো বাংলাদেশে মির্জা ফখরুল। নিজে মহাসচিব হয়েছেন সিলেকশনে, 14 বছর ধরে এই পদে বসে আছেন। 3টি নির্বাচনে তিনি দেশের জন্য কিছু করতে পারেননি। তারেক রহমানকে তিনি দেশে ফিরিয়ে আনতে পারেননি। বেগম খালেদা জিয়ার মতো একজন বিশ্বনন্দিত দেশপ্রেমিক সৎ নেত্রীকে তিনি মুক্ত করতে পারেননি। দেশে অন্যায়ভাবে মানুষকে একের পর এক ফাঁসি দেওয়া হয়েছে, সেসবের জন্য এই মির্জা ফখরুল কোনো অবদান রেখে জাতীয় নেতা হবার সুযোগকে বঞ্চিত করেছেন। ভারতের পথ, ডিজিএফআই এর পথ, শেখ হাসিনার সাথে সুসম্পর্ক রক্ষাই ছিল তার ইন্টারনাল পলিসি। কারণ তার পরিবারের উপরে কোনো অত্যাচার নির্যাতন নেমে আসেনি। খালেদা জিয়া বিনা চিকিৎসায় মৃত্যুর পথে পড়লেও তিনি কিন্তু ঠিকই 6 মাস পর পর সিঙ্গাপুরে গিয়ে নিজের চিকিৎসা করিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন। সেখানে শেখ হাসিনা তাকে কোনো বাধা দেয়নি, বরং তার পিএসকে বলে দিচ্ছিলেন মির্জা ফখরুলের যেন খোঁজ খবর রাখা হয়। এই যে হাসিনাকে রাতের আমিডামি ইলেকশন করছে, সেই বিস্ময়কর পরিবর্তনের পর বাংলাদেশে যে ইলেকশন হবে, সেই ইলেকশনেই খালেদা জিয়া 3টি আসনে করবেন। এবং আরও আশ্চর্য বিষয় হলো, হাসিনা পালানোর পর হাসিনা বিভিন্ন ফরম্যাটে নিজেদেরকে ফেরাবার চেষ্টা করেছে। হাসিনা পালালেও 2 জায়গা থেকে হাসিনা পালায়নি। সেটা হলো বাংলাদেশের তথাকথিত গণমাধ্যম, মিডিয়া, পত্রিকাগুলো বা টেলিভিশন চ্যানেলের মধ্যে কিন্তু আওয়ামী লীগের লোকরা ঘাপটি মেরে বসে আছে। এই সকল সাংবাদিকরা 99% বলতে পারেন আওয়ামী লীগ না হলেও আওয়ামী লীগ ফরম্যাটে চলা অভ্যস্ত হওয়া লোক তারা। বসুন্ধরা আবাসিক এলাকায় যেভাবে আওয়ামী লীগের ক্যাম্প চলছে, প্রশিক্ষণ ক্যাম্প চলছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, অর্থাৎ ওয়াকারুজ্জামানের নিজের তত্ত্বাবধানে আওয়ামী লীগকে ফেরানোর জন্য। আমরা জানি শেখ হাসিনা পালানোর পর থেকে এই আওয়ামী লীগের দুঃশাসন বিভিন্নভাবে ফেরার চেষ্টা করেছে। মিডিয়াতে তো তারা পালাতে হয়নি, মিডিয়ার ভিতরে তারা এখনো আছে। তাদেরকে এখান থেকে তাড়াতে না পারলে ফাইনালি শেখ হাসিনার দুঃশাসনকে বিতাড়ন করা খুবই কঠিন হবে। এখন শুধুমাত্র 1 বছর পরে আমাদের অর্জন হলো শেখ হাসিনা পালিয়েছে, আর কিছু কিন্তু পালায়নি। শেখ হাসিনার প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সবই আছে এই দেশের মানুষকে অত্যাচার করার জন্য, ঘাপটি মেরে বসে আছে। সেই প্রস্তুতি সুলভ তারা একবার এক কাজ করেছে। আনসার বিদ্রোহ করেছে, সচিব বিদ্রোহ, হিন্দু বিদ্রোহ, সংখ্যালঘু নির্যাতন, নানান উছিলাস, ভারত থেকে অপপ্রচার, সব কিন্তু তারা একাধারেই করে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের ভিতরেই তারা ক্যাম্প খুলে বসেছে, আওয়ামী লীগের মিলিটারি ক্যাম্প, নিজস্ব মিলিটারি ক্যাম্প খুলে বসেছে ওয়াকারুজ্জামানের তত্ত্বাবধানে। সেখানে তাদেরকে প্রশিক্ষণ দিত কিন্তু একজন আওয়ামী লীগের নেতা, এবং এটার মূল তত্ত্বাবধানে ওয়াকারুজ্জামান একজন লেফটেন্যান্ট কর্নেল ছিল, একজন ব্রিগেডিয়ার ছিল, একজন মেজর ছিল। তাদেরকে প্রশিক্ষণ কিভাবে তারা সহিংস করবে, সহিংস প্রবণ করে তুলবে ঢাকা শহরকে, ডক্টর ইউনূসের প্রশাসনকে অস্থির করে তুলবে রাজপথে থেকে, আর ডিপ্লোম্যাটিক্যালি ডক্টর ইউনূসকে দুর্বল করে দিবে বাংলাদেশের প্রশাসন, আর সামরিকভাবে দুর্বল করে রাখবে ওয়াকার। এই পরিকল্পনা প্রণয়নের পর বসুন্ধরার ভিতরে বসেই তারা ডক্টর ইউনূস সরকারকে অস্থির করার জন্য, রাজপথে অস্থির করার জন্য, সহিংস প্রবণ একটি সময় তৈরি করার জন্য, সহিংস প্রবণ সময়ের মাধ্যমে ডক্টর ইউনূসকে বিব্রত করার জন্য তারা তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছিল বসুন্ধরা আবাসিক এলাকায়। এবং সেটা খুব সুচারুরূপে চমৎকার, তাদের হিসাবে আর কি, চমৎকার একটি পরিকল্পনার মাধ্যমে তা করা হতো। বসুন্ধরা এলাকার সেই মানুষকে কিন্তু সবসময় ঢুকতে দেয় না। সেখানে বলা হলো একজন ব্রিগেডিয়ার জেনারেল, তাকে একটি টোকেন দেওয়া হতো, টোকেনের একটি কপি থাকতো বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশপথে, এবং যারা প্রশিক্ষণ নিবে তারা এসে তাদের টোকেনকে আবাসিক এলাকার সিকিউরিটিকে দেওয়া হতো। সিকিউরিটি তার পূর্বের নাম্বারের সাথে মিলিয়ে যখন দেখতো তখন তাকে প্রবেশ করার অনুমতি দিত। এরা ধীরে ধীরে হয়ে উঠছে আওয়ামী লীগের মিলিট্যান্ট আওয়ামী লীগ, ওয়াকারুজ্জামানের ভবিষ্যতের সিভিলিয়ান সৈনিক। তাদের মাধ্যমে অস্থির করে তুলতে চাইছে তারা ওয়াকারুজ্জামানকে। এভাবে তারা একের পর এক ঘটনা ঘটাবার জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছে। মুখোশধারী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সালমান এফ রহমানের কামলা, খালেদ মহিউদ্দিনের বস সালমান এফ রহমানকে 100 কোটি টাকা জরিমানা করেছে। 100 কোটি টাকা জরিমানা করা হয়েছে। তার ছেলেকে 50 কোটি টাকা জরিমানা করেছে শেয়ার বাজারের কেলেঙ্কারির জন্য, এবং তাদেরকে আজীবনের জন্য শেয়ার লেনদেন, শেয়ার ব্যবসাতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। চমৎকার একটি খবর। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।